তোমাদের আওয়াজ পাওয়া যাচ্ছে না? শোনা যাচ্ছে আমার কথা? ওকে ওকে। আগের দিন যতটা হয়েছিল তোমরা পড়েছিলে? আচ্ছা আচ্ছা, সবাই হাত তুলছে। ঠিক আছে, আজকে তোমাদের আমরা নেক্সট চ্যাপ্টারটা করব। ঠিক আছে, নেক্সট যে চ্যাপ্টারটা আমাদের আছে সেটা হচ্ছে ট্যাক্সোনমি এবং সিস্টেমেটিক্স। ঠিক আছে। আচ্ছা, তো তোমরা আমাকে একটা জিনিস বলো তো, ট্যাক্সোনমি বলতে কি বোঝো? কোনো আইডিয়া আছে? নিমপিট বলো, ট্যাক্সোনমি বলতে কি বোঝো? কোনো আইডিয়া আছে? কোনো আওয়াজ আসছে না কেন? তোমাদের কি আজকে স্পিকারে কোনো প্রবলেম আছে? ওই তো। হ্যাঁ, চেষ্টা করো, বলো। কিছু শোনা যাচ্ছে না কেন আজকে? ওরা বলছে কথা। আচ্ছা ঠিক আছে, আমি বলছি, আজকে আমার মনে হচ্ছে তোমাদের অডিওতে কিছু প্রবলেম হচ্ছে, আমার কাছে কোনো আসছে না, কোনো সাউন্ড আমি শুনতে পাচ্ছি না। ট্যাক্সোনমি হচ্ছে জীববিদ্যার এমন একটা শাখা যেখানে জীবের শ্রেণীবিন্যাস করা হয় এবং তার শ্রেণীবিন্যাসের পর তার সম্পর্কিত সমস্ত তত্ত্বাবলী, শনাক্তকরণ এবং নামকরণ, এই প্রত্যেকটা জিনিস তোমার যে জীববিদ্যার যে শাখায় করা হয় তাকে বলা হয় ট্যাক্সোনমি। ঠিক আছে। এইবার প্রথমেই আহ, বলতে পারো যে এই ট্যাক্সোনমির তাহলে গুরুত্বটা কি, যে আমরা এই ট্যাক্সোনমি কেন পড়বো বা কেন জানবো। সাপোজ ধরো আমরা যদি নামকরণ যদি ধরি, যে ধরো কোনো একটা অর্গানিজমের নামকরণটার কি গুরুত্বপূর্ণ। আমরা ধরো ক্লাসে, যখন তোমাদের ক্লাসে ধরো 10 12টি 20টি বা 25টি ছেলে আছে, ঠিক আছে, তো তার মধ্যে থেকে যদি কোনো একজনকে আমরা খুঁজতে চাই, ঠিক আছে, তো প্রথমে এসে যদি আমরা ধরো নাম না জানি, তাকে অন্যান্য ক্যারেক্টারের বেসিসেও ভাগ করতে পারি। ধরো এই যে 25 জন ছেলে মেয়ে আছে, যে ছেলেরা আছে, তাদেরকে প্রথমে আমরা কিসের উপর ভাগ করতে পারি? ধরো কারা কারা গান জানে, তাদেরকে আমরা একটা গ্রুপে ভাগ করলাম। কারা কারা ধরো নাচ জানে বা আবৃত্তি জানে, তাদেরকে এক একটা গ্রুপে ভাগ করলাম। ঠিক আছে। এবং তারপর সেই গ্রুপগুলো ভাগ করার পর কি করছি না, সেখান থেকে আমরা নামের দিকে যাচ্ছি। যে সাপোজ ধরো তোমাদের রুমে এসে কেউ বললো যে এই ছেলেটি গান জানে, এর হাইট এইরকম এবং এর নাম এই, তাহলে তোমাদের পক্ষে খুঁজে দেওয়াটা অনেক বেশি সুবিধাজনক। বোঝা গেল ব্যাপারটা আমি কি বললাম? ক্লিয়ার হলো আমি কি বলতে চাইছি? মানে ট্যাক্সোনমির মূল উদ্দেশ্য হচ্ছে যে পার্টিকুলার গ্রুপের অর্গানিজম গুলোকে কোন কোন মানে তাদের যে সিমিলারিটি, ক্যারেক্টারের যে সিমিলারিটি, তার উপর বেস করে তাদেরকে একটা ক্যাটাগরির মধ্যে আনা, সেই অর্গানিজম গুলো সম্বন্ধে একটা বিশদে তোমার যে তত্ত্বাবলী, সেগুলোকে তোমার ডেসক্রিপশন গুলোকে এক জায়গায় স্টোর করা এবং তার নামকরণ করা। ঠিক আছে। তো আমরা যদি দেখি যে ট্যাক্সোনমির যে ভিত্তি, সেই ভিত্তিগুলো কিন্তু মূল 4টে স্তরের ওপর তোমার কি বলবো বেস করে হয়। সেই 4টে স্তর কি? প্রথম হচ্ছে বৈশিষ্ট্যায়ন, সেকেন্ড হচ্ছে শনাক্তকরণ, 3 নম্বর হচ্ছে নামকরণ, এবং 4 নম্বর হচ্ছে শ্রেণীবিন্যাস। ঠিক আছে। তো এই বৈশিষ্ট্যায়নটা কি? ধরো তুমি কোনো একটা অর্গানিজম পেয়েছো, সেটা উদ্ভিদ হতে পারে বা প্রাণী হতে পারে। তো এইবার তুমি সেই উদ্ভিদ বা প্রাণীটাকে ভালো করে দেখলে, দেখে তার তোমার পর্যবেক্ষণের ভিত্তিতে তুমি কি করছো, যে তার কি কি ক্যারেক্টার সেগুলোকে তুমি লিখছো। বোঝা গেল ব্যাপারটা আমি কি বলতে চাইছি? ধরো তুমি একটা উদ্ভিদ দেখেছো, তাহলে সেই উদ্ভিদটার পাতার শ্রেণীবিন্যাস কেমন, তার ফুলের কালার কি, তার ফল কিরকম হয়,
এই যাবতীয় যে শনাক্তকরণের ক্যারেক্টার, সেইগুলো তুমি তোমার পর্যবেক্ষণের ভিত্তিতে লিখে রাখলে। তাহলে এই যে ঘটনাটা, এই ঘটনাটাকে বলা হয় বৈশিষ্ট্যায়ন। ক্লিয়ার হলো ব্যাপারটা? বোঝা গেল আমি কি বলতে চাইছি? তোমাদের কথা শোনা যাচ্ছে না? অন্তত মাথা নেড়ে হ্যাঁ বা না বলো। বোঝা যাচ্ছে তো? ওকে। এরপর হচ্ছে সেকেন্ড যেটা আছে, সেটা হচ্ছে শনাক্তকরণ। শনাক্তকরণটা কি? তুমি যেই বৈশিষ্ট্যগুলো লিখেছো, সেই বৈশিষ্ট্যগুলোর সাথে ধরো অলরেডি, যাদের অলরেডি তোমার শনাক্তকরণ করা আছে, তাদের সাথে তুমি বৈশিষ্ট্যটাকে মিলিয়ে দেখছো যে তোমার অলরেডি নোন যে অর্গানিজম গুলো আছে, তার সাথে তুমি যে অর্গানিজমটা দেখছো, তার কোনো সিমিলারিটি তুমি পাচ্ছ কিনা। বোঝা গেল ব্যাপারটা? ক্লিয়ার হলো? যদি তুমি সিমিলারিটি পাও, তাহলে বুঝতে হবে যে তোমরা একই টাইপ অফ কোনো অর্গানিজমকে পেয়েছো। যদি সিমিলারিটি না পাও, তাহলে বুঝতে হবে যে তুমি নতুন কোনো একটা অর্গানিজমকে পেয়েছো। ক্লিয়ার হলো ব্যাপারটা? বোঝা গেল? এরপর তুমি যদি নতুন কোনো অর্গানিজম পাও, তাহলে সবার প্রথমে এটা করতে হবে যে তার একটা নামকরণ করতে হবে। ঠিক আছে? আমাদের কি হয়, জন্মের পরই আমাদের একটা নাম দিয়ে দেওয়া হয়, যেটা আমাদের সাথে সারা জীবন আমাদের সাথে থেকে যায়, তাই তো? ঠিক একই রকম ভাবে যখন আমরা কোনো একটা অর্গানিজমকে তোমার শনাক্ত করি বৈশিষ্ট্যায়ন করার পর, যদি সেটা নতুন কোনো অর্গানিজম হয়, তখন তাহলে আমরা তার একটা নামকরণ করি। ঠিক আছে? যেমন ধরো মানুষের বিজ্ঞানসম্মত নাম কি? হোমোসেপিয়েন্স সেপিয়েন্স, তাই তো? তাহলে এই যে মানুষ বললেই আমরা কি বুঝবো? হোমোসেপিয়েন্স সেপিয়েন্স। ঠিক আছে? তার নির্দিষ্ট কিছু ক্যারেক্টার আছে। এবং সব শেষে কি হচ্ছে? সব শেষে হচ্ছে শ্রেণীবিন্যাস। শ্রেণীবিন্যাসটা কেন করব? শ্রেণীবিন্যাসটা হচ্ছে যারা খুব কাছাকাছি তোমার ক্যারেক্টার যে গ্রুপগুলো, সেই অনুযায়ী আমরা শ্রেণীবিন্যাসটা করি। যাতে কি হয়, দূরের যা মানে দূরের যাদের বৈশিষ্ট্য অনুযায়ী যারা দূরে, তারা কি হবে? দূরের গ্রুপে থাকবে। এবং বৈশিষ্ট্য অনুযায়ী যারা কাছে, তারা খুব কাছের গ্রুপে থাকবে। এতে কি হবে? তোমার যে ফাইলোজেনেটিক রিলেশনশিপ, মানে তোমার একে অপরের থেকে কত কাছের বা দূরে, এই জিনিসটা বুঝতে কিন্তু এই ক্লাসিফিকেশনটা খুব জরুরি। ক্লিয়ার হলো ব্যাপারটা? বোঝা গেছে কি বললাম? একবার হাত তুলে বলো। একদম, ভেরি গুড। এইবার হচ্ছে বিজ্ঞানসম্মত নাম। বিজ্ঞানসম্মত নাম বলতে আমরা কি বুঝি? যে বিজ্ঞানসম্মত, প্রথমে এটা আসবে যে বিজ্ঞানসম্মত নামের প্রয়োজনীয়তাটা কি। আজকে ধরো আমরা তুলসী গাছকে তুলসী বলে বলি, ঠিক আছে? ইংরেজিতে কেউ অন্য নামে বলতেই পারে, বা হিন্দিতে কেউ অন্য নামে বলতেই পারে, বা ইন্টারন্যাশনালি ধরো যে ল্যাঙ্গুয়েজ গুলো রয়েছে, স্প্যানিশে তুলসীকে কেউ অন্য কিছু বলতে পারে, তাই তো? তো সেই ক্ষেত্রে আমরা এখন সাইন্টিফিক লিটারেচারে তুলসীর কথা উল্লেখ করব। আমরা যদি তুলসী বলে বলি, সাইন্টিফিক ওয়ার্ল্ডে সেটা আইডেন্টিফাই করতে খুব কি বলবো, প্রবলেমেটিক হবে। তো তার জন্য কি হয়, তোমার ইন্টারন্যাশনাল কিছু কাউন্সিল রয়েছে, তারা কি করে, প্রত্যেকটা উদ্ভিদ বা প্রাণী বা মাইক্রোবসের নির্দিষ্ট নামকরণ পদ্ধতি বলে দিয়েছে। এই যে পদ্ধতি, এটাকে বলা হয় তোমার বৈজ্ঞানিক নাম বা বিজ্ঞানসম্মত উপায়ে কোনো অর্গানিজমের নাম দেওয়া। তো এর যদি পদ্ধতি দেখি, ইউজুয়ালি কি হয় বিজ্ঞানসম্মত নামের ক্ষেত্রে? দ্বিপদ নামকরণ, জেনাস এবং স্পিসিস, এই দুটোকে তোমার কি বলবো, রেখে তোমার বিজ্ঞানসম্মত নাম করা হয়। ক্লিয়ার হলো? যেমন ধরো তোমরা আরশোলার বিজ্ঞানসম্মত নাম জানো? মনে আছে আরশোলার বিজ্ঞানসম্মত নাম? পেরিপ্ল্যানেটা আমেরিকানা, তাই তো? এর মধ্যে জেনাস কোনটা? জেনাস হচ্ছে পেরিপ্ল্যানেটা, আর স্পিসিস হচ্ছে আমেরিকানা। রাইট? এইবার এই বিজ্ঞানসম্মত নাম লেখার কিছু নির্দিষ্ট নিয়মাবলী আছে। নিয়মটা কি? তোমার বিজ্ঞানসম্মত নামের ক্ষেত্রে জেনাসের যে প্রথম অক্ষর, সেই প্রথম অক্ষর সব সময় কিন্তু বড় হাতের হতে হবে। ক্লিয়ার? এবং যদি আমরা প্রিন্টের কোনো এতে লিখি, সেই ক্ষেত্রে কিন্তু এই বিজ্ঞানসম্মত নাম সবসময় ইটালিক্সে লিখতে হবে। যদি না তুমি ইটালিক্সে লিখতে পারো, তোমাকে কি করতে হবে? জেনাস এবং স্পিসিসের নিচে আন্ডারলাইন করে দিতে হবে। ক্লিয়ার হলো? মাথা থাকবে তাহলে? মাথা থাকবে তাহলে কি বললাম? বোঝা গেছে আমি কি বললাম? একদম, ভেরি গুড। এরপর তাহলে আমি চলে এলাম এই যে চারটে, তাহলে আমি কি বললাম ভিত্তি, কি কি ভিত্তি বললাম? বৈশিষ্ট্যায়ন, দেন হচ্ছে তোমার শনাক্তকরণ, 3 নম্বরে হচ্ছে তোমার নামকরণ, এবং 4 নম্বরে হচ্ছে তোমার শ্রেণীবিন্যাস। ঠিক আছে? এইবার যদি শ্রেণীবিন্যাসের একটু আমরা ডেপথে ঢুকি, তাহলে আমরা কি যেটা আমরা মানে জানার চেষ্টা করব যে এই শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তাটা কি। প্রথমে হচ্ছে যে কোনো একটা অর্গানিজমকে যখন আমরা আইডেন্টিফাই করলাম, সেটা কোন জগতের মধ্যে পড়ছে, উদ্ভিদ জগৎ না প্রাণী জগৎ?
ঠিক আছে, মানে আমরা যদি এই ট্যাক্সোনমিক্যাল হায়ারার্কি দেখি, কিংডম, ফাইলাম, এরকম বিভিন্ন তোমার লেভেল রয়েছে। ঠিক আছে, তো কিংডম হচ্ছে একদম হাইয়েস্ট লেভেল। তো এই হাইয়েস্ট লেভেলের মধ্যে সেটা কোন উদ্ভিদ কিংডমে পড়ছে নাকি প্রাণী কিংডমের মধ্যে পড়ছে সেইটা। 2 নম্বর হচ্ছে সম্পর্ক নির্ণয়। সম্পর্ক নির্ণয় বলতে কি, যেমনটা আমি বললাম যে তোমার তোমার এই ফাইলোজেনেটিক রিলেশনশিপ, মানে আমার যদি দুটো অর্গানিজম থাকে, সেই দুটো অর্গানিজমের মধ্যে তারা কতটা সিমিলার এবং কতটা ডিসিমিলার, সেইটা নির্ধারণ করে হচ্ছে এই ট্যাক্সোনমিক ক্লাসিফিকেশন। 3 নম্বর হচ্ছে উন্নত জীব উৎপাদনের জন্য। এবার উন্নত জীব উৎপাদনটা কি হবে, যেমন ধরো তোমাদের আগের দিন আমি বলছিলাম যে আমাদের বাস্তুতন্ত্র হচ্ছে একটা জিনের ভান্ডার হিসেবে কাজ করে। ঠিক আছে, আমরা কি করি আজকালকার দিনে, তোমার নতুন নতুন যে ডিএনএ টেকনোলজি আসছে, তাতে আমরা কি করছি, একটা গ্রুপ অফ অর্গানিজমের থেকে জিন নিয়ে আরেকটা গ্রুপে ট্রান্সফার করে সেখানে আমরা নতুন নতুন জীব বা নতুন নতুন ক্যারেক্টার জীবের মধ্যে ঢোকাবার চেষ্টা করছি। ঠিক আছে, তো এই 3 নম্বরটা হচ্ছে সেরকমই, মানে আমাদের যদি এই জীবের সম্বন্ধে সম্পূর্ণ একটা বৈশিষ্ট্যর লিস্ট আমাদের কাছে থাকে, তাহলে আমরা কি ধরো বুঝতে পারলাম যে, যেমনটা আগের দিন তোমাদের বলছিলাম, যে ধরো কোনো একটা ধানের সুগন্ধি আছে, ঠিক আছে, কিন্তু সেটা ডিজিজকে রেজিস্ট করতে পারে না। আবার আরেকটা ধান আছে যে ডিজিজ রেজিস্ট করতে পারে, কিন্তু তার মধ্যে সুগন্ধটা নেই। তাইলে আমাদের কাছে যদি এই পুরো ক্লাসিফিকেশনটা থাকে, তাহলে আমরা কি করতে পারবো, যেই ধানের মধ্যে ডিজিজ রেজিস্ট্যান্ট প্রপার্টিটা আছে, সেটা সুগন্ধি ধানের মধ্যে ট্রান্সফার করে এমন একটা ভ্যারাইটি তৈরি করতে পারি যেটা সুগন্ধি ধানের মধ্যেও ডিজিজ রেজিস্ট্যান্ট প্রপার্টিটা আসতে পারবে। বোঝা গেল তাহলে আমি কি বলতে চাইলাম? ক্লিয়ার হলো যে এই ট্যাক্সোনমিক ক্লাসিফিকেশনের উপর বেস করে আমরা উন্নত ধরনের জীব তোমার উৎপাদন করতে পারি। 4 নম্বর হচ্ছে যে বিভিন্ন পরিবেশে জীবের সন্ধান, মানে কোন এরিয়ায়, এই যে বায়োডাইভার্সিটি যে আমরা পড়েছিলাম, বায়োডাইভার্সিটির সাথে কিন্তু ক্লাসিফিকেশনটা খুব গুরুত্বপূর্ণ, যে কোন এরিয়ায় আমরা কি ধরনের অর্গানিজম পাচ্ছি, সেই সম্বন্ধে আমাদের একটা সম্যক ধারণা হবে। তারপর কি, হারানো যোগসূত্র মানে মিসিং লিঙ্ক। তোমরা যখন ক্লাস 10-এ মনে হয় তোমরা পড়েছো ওই অভিযোজন অভিব্যক্তি, তো সেই রকমই মিসিং লিঙ্ক খুঁজে বার করা। ধরো তুমি দুটো গ্রুপের অর্গানিজম পেলে, কিন্তু মাঝখানে কোনো একটা গ্রুপকে পাচ্ছ না, তো সে তাদের সম্বন্ধে একটা ধারণা তৈরি করা হচ্ছে এই তোমার শ্রেণীবিন্যাসের কাজ। তারপর হচ্ছে বিবর্তনের পথ সম্বন্ধে জানা, মানে আজকে ধরো আমরা বলে দিই যে মানুষ হচ্ছে বিবর্তনের পথে সব থেকে জটিলতম জীব, কিন্তু এই সরলতম জীব থেকে কিভাবে জটিলতম জীবের উদ্বর্তন ঘটলো, সেই সম্বন্ধে একটা ধারণা করা হচ্ছে এই শ্রেণীবিন্যাসের অন্যতম লক্ষ্য। ক্লিয়ার হলো? তাহলে বোঝা গেছে আমি কি বলতে চাইছি? ক্লিয়ার হয়েছে নিমপিট কি বলতে চাইছি আমি? ওকে, আচ্ছা। আহ এরপর যেটা তোমাদের আছে, হ্যাঁ, শ্রেণীবিন্যাসের পদ্ধতি। ঠিক আছে, শ্রেণীবিন্যাসের কি কি পদ্ধতি রয়েছে? প্রথম পদ্ধতি হচ্ছে কৃত্রিম শ্রেণীবিন্যাস, দ্বিতীয় পদ্ধতি হচ্ছে স্বাভাবিক বা প্রাকৃতিক শ্রেণীবিন্যাস, এবং 3 নম্বর হচ্ছে জাতিজনিত শ্রেণীবিন্যাস। কৃত্রিম শ্রেণীবিন্যাস পদ্ধতিটা কি, যে দৃশ্যমান কিছু বাহ্যিক বৈশিষ্ট্যর ভিত্তিতে যে পদ্ধতিতে জীবের শ্রেণীবিন্যাস করা হয়, তাকে বলা হয় কৃত্রিম পদ্ধতিতে শ্রেণীবিন্যাস। ঠিক আছে, এইটা হচ্ছে সব থেকে প্রাচীনতম বৈশিষ্ট্য, মানে শ্রেণীবিন্যাস করার পদ্ধতি। ইউজুয়ালি তোমার লিনিয়াস, থিওফ্রাস্টাস, এরা তোমার এই কৃত্রিম শ্রেণীবিন্যাস পদ্ধতি করেছে। ঠিক আছে, এর কিছু সুবিধা হচ্ছে কি, যে এরা মোটামুটি তোমার বাহ্যিক যে বৈশিষ্ট্য, সেগুলোর উপর দাঁড়িয়ে একটা সরল শ্রেণীবিন্যাস পদ্ধতি করেছে, এতে কমপ্লেক্সিটি খুব বেশি থাকে না। কিন্তু প্রবলেম হচ্ছে, অসুবিধা কি কি আছে, যে এই ধরনের শ্রেণীবিন্যাস পদ্ধতিতে অনেক সময় কি হয়, যা যেই গ্রুপগুলো খুব কাছে থাকার কথা ছিল, তারা অনেক দূরে চলে যায়। ক্লিয়ার হলো ব্যাপারটা? বোঝা গেল আমি কি বলতে চাইছি? নিমপিট, বোঝা গেছে? ওকে, ভেরি গুড। এরপর যেটা আছে প্রাকৃতিক শ্রেণীবিন্যাস পদ্ধতি। প্রাকৃতিক শ্রেণীবিন্যাস পদ্ধতি কি বলছে, সাধারণ স্থায়ী কতগুলি চারিত্রিক বৈশিষ্ট্যের সাদৃশ্য এবং বৈসাদৃশ্যের উপর নির্ভর করে জীবের যে শ্রেণীবিন্যাস করা হয়, তাকে বলা হয় স্বাভাবিক বা প্রাকৃতিক শ্রেণীবিন্যাস পদ্ধতি। ঠিক আছে, তো এই শ্রেণীবিন্যাস পদ্ধতির মধ্যে কিন্তু কি কি ইনভলভ থাকে দেখো। এই শ্রেণীবিন্যাস পদ্ধতির ক্ষেত্রে অঙ্গ সংস্থানগত, কোষতত্ত্বগত, ভ্রূণ তত্ত্বগত, আচরণগত, শারীরবৃত্তীয়, জৈব রাসায়নিক, এতগুলো ক্যারেক্টারিস্টিক্সকে তোমার ইম্পর্টেন্স দেওয়া হয় যখন আমরা প্রাকৃতিক শ্রেণীবিন্যাস পদ্ধতি করি।
অর্থাৎ কোনো শুধুমাত্র বাহ্যিক দৃষ্টি বাহ্যিক যে বৈশিষ্ট্যগুলো সেগুলোর সাথে সাথে কিন্তু অন্যান্য আমাদের যে শারীরবৃত্তীয় অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের অ্যানাটমিক্যাল বা ফিজিওলজিক্যাল বা তোমার বায়োকেমিক্যাল যত ফিচার্স আছে সব ফিচার্স গুলোকে তোমার এই শ্রেণীবিন্যাস পদ্ধতির মধ্যে কাউন্ট করা হয়। তার জন্য কি হয়, এই ধরনের শ্রেণীবিন্যাস পদ্ধতি কিন্তু অনেক বেশি কৃত্রিম পদ্ধতির তুলনায় অনেক বেশি এর মধ্যে তোমার কি বলবো, গ্রুপিংটা অনেক বেশি তোমার কার্যকরী। কিন্তু অসুবিধাটা কি, এটার ক্ষেত্রে অনেক বেশি সময় লাগে এবং এর ক্ষেত্রে কিন্তু জাতি জনিত যে বৈশিষ্ট্য সেটা বিবেচিত হয় না। এই দুটো হচ্ছে এর মূল অসুবিধা। এরপর যে পদ্ধতিটা আসছে সেটা হচ্ছে জাতি জনিগত বৈশিষ্ট্য পদ্ধতি, শ্রেণীবিন্যাস পদ্ধতি। এর ক্ষেত্রে জীবের উৎপত্তি, বংশগতি এবং এছাড়া আগের যে বৈশিষ্ট্যগুলো আমরা আলোচনা করেছি সেই সবকিছুকে নিয়ে তোমার যে শ্রেণীবিন্যাসটা করা হয় তাকে বলা হয় জাতি জনিগত শ্রেণীবিন্যাস পদ্ধতি। ঠিক আছে? তো এই ক্ষেত্রে কোন জাতিটা কিভাবে তোমার উদ্ভব ঘটেছে, ঠিক আছে, সেই জিনিসগুলোকে কিন্তু ক্যালকুলেট করা হয়। তো এই ক্ষেত্রে কি হয়, তোমার এই ক্ষেত্রে গ্রুপিং গুলো কিন্তু আরো বেশি প্রমিনেন্ট, মানে যেগুলো দূরের সেগুলো আলটিমেটলি দূরেই থাকবে এবং যারা কাছের গ্রুপিং তারা অনেক বেশি কাছে থাকবে। এই ক্ষেত্রে কিন্তু গ্রুপিং গুলো অনেক বেশি প্রমিনেন্ট এবং অনেক বেশি ট্রু রেদার দেন তোমার কৃত্রিম কৃত্রিম শ্রেণীবিন্যাস পদ্ধতি। আর এই ক্ষেত্রেও কিন্তু অসুবিধাটা কি, এই ক্ষেত্রেও তোমার প্রচন্ড জটিল এবং টাইম টেকিং প্রসেস। ঠিক আছে? তো এরপর যেটা আছে, এর পরের যে টার্মটা সম্বন্ধে আমরা জানবো, অলরেডি 12:47 বাজে। আহ, আচ্ছা, এরপরে যে টার্মটা আছে সেইটা একটু বলে নিই, সেটা হচ্ছে সিস্টেমেটিক্স। সিস্টেমেটিক সম্বন্ধে তোমাদের কোনো ধারণা আছে? নিমপিট, সিস্টেমেটিক সম্বন্ধে কোনো ধারণা আছে? বলো। জানো? আচ্ছা, জানো না, ঠিক আছে। সিস্টেমেটিক্স হচ্ছে জীববিজ্ঞানের এমন একটা শাখা যেখানে তোমার ধরো জীবের তোমার শনাক্তকরণ, বৈশিষ্ট্য, নামকরণ এবং শ্রেণীবিন্যাস এইগুলোর মাধ্যমে দুটো গ্রুপের অর্গানিজমকে যখন তাদের মধ্যে যে কি পারস্পরিক সম্পর্ক সেইটাকে নিয়ে জীববিদ্যার যে শাখায় আলোচনা করা হয় তাকে বলা হয় সিস্টেমেটিক্স। ক্লিয়ার হলো ব্যাপারটা? বোঝা গেল আমি কি বলতে চাইলাম? বোঝা গেল আমি কি বলতে চাইলাম? বুঝতে পেরেছো? মানে দুটো অর্গানিজমের মধ্যে এই যে বৈশিষ্ট্যগুলো রয়েছে তার সাপেক্ষে যখন আমরা তোমার কোনো সম্পর্ক নিরূপণ করব সেটাকে বলা হবে সিস্টেমেটিক্স। ঠিক আছে? তো এই সিস্টেমেটিক্স এর দেখো আহ কাজটা কি, মেনলি ভূমিকাটা কি। প্রথম যে ভূমিকাটা সেটা হচ্ছে বিজ্ঞানসম্মতভাবে জীবের শনাক্তকরণ, তার নামকরণ এবং তার একটা শ্রেণীবিন্যাস করা। 2 নম্বর হচ্ছে নিজ গোষ্ঠীর মধ্যে এবং অন্য গোষ্ঠীর সাথে সম্পর্ক নিরূপণ করা এবং জীবের বিবর্তনের ধারা চিহ্নিত করা। 3 নম্বর হচ্ছে উদ্ভিদ ও প্রাণী জগতের বৈচিত্র্য সম্পর্কে স্পষ্ট ধারণা অর্জন করা, অর্থাৎ জীব বৈচিত্র্য সম্বন্ধে আরো তোমার একটা জ্ঞান আহরণ করা এবং সেটাকে তোমার মানব কল্যাণে ব্যবহার করা। ক্লিয়ার হলো ব্যাপারটা? কোথাও অসুবিধা বুঝতে? নিমপিট, বোঝা গেছে সিস্টেমেটিক্স মানেটা কি আর তার গুরুত্বটা কি? ওকে। তাহলে এই ছিল তোমার ট্যাক্সোনমি এবং সিস্টেমেটিক সম্বন্ধে ধারণা। ঠিক আছে? আজকে অলমোস্ট তোমাদের 12:50 বাজে। ঠিক আছে, সরি আজকে আমার একটু লেট হয়ে গেল ক্লাসে ঢুকতে, একটা কাজের মধ্যে বিজি ছিলাম। ঠিক আছে, নেক্সট দিন আমরা ট্যাক্সোনমিক এবং সিস্টেমেটিক্স এর যে তোমার বিভিন্ন শাখা সেইগুলো সম্বন্ধে জানবো এবং ট্যাক্সোনমিক হায়ারার্কি সম্বন্ধে জানবো। ঠিক আছে? যে এই হায়ারার্কি বলতে কি বুঝি, যেমনটা আমি বলছিলাম এই কিংডম, ফাইলাম এইগুলো সম্বন্ধে জানবো। ঠিক আছে? আজকে এই অবধি থাক। নেক্সট দিন আমরা এই ট্যাক্সোনমিক হায়ারার্কি এবং ট্যাক্সোনমিক যে বিভিন্ন তোমার শাখা সেগুলো সম্বন্ধে জানবো। ঠিক আছে? আজ এই অবধি থাক।